আর ফ্রিজ হয়ে গেছে, ফিলিংস নেই কোনো। এই হোমস্টেতেই আছি, এটা হচ্ছে মাহাতো হোমস্টে। আমাকে করছে গো চপচ ওকে আমাকে বলে ভালো আমাকে করছে গরম গরম পকোড়া দিয়ে গেল। হ্যাঁ দাও, অল্প অল্প দাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো ডিনারে মাংস আর রুটি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ঘড়িতে এখন বাজে সকাল 5টা। আমি আজ একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার মেয়ে এবং আমার স্ত্রী আছে। তো আমরা একটা ছোট্ট ট্রিপে বেরিয়েছি। তো প্রথম যাব কাকড়াঝোড়, তারপরে যাব পুরুলিয়া এবং সবার শেষে বিষ্ণুপুর। তো রাস্তায় কি খাবো, কি করব, কিভাবে ঘুরবো, সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে কাকড়াঝোড়। তো এই ভিডিওর মাধ্যমে আজকে অনেক কিছু বলার আছে ও জানার আছে। বলার মধ্যে এটাই যে অনেকেরই লো সিসি বাইক আছে, তারা দূরে কোথাও যেতে সাহস পায় না, বা ফ্যামিলি থাকলে ফ্যামিলিকে নিয়ে যেতেও সেরকম কমফোর্টেবল মনে করেন না, এবং মনে হয় যে অনেক বিশেষ কিছু খরচ হয়ে যাবে যা এফোর্ড করতে পারবো না। এগুলো কোনো কিছুই কোনো সমস্যা ক্রিয়েট করে না যদি আপনি ঠিকঠাক প্ল্যান করে চলেন। আমি আজকে আমার বাইক ছোটোটা নিয়ে বেরিয়েছি, মানে 110 সিসির প্লাটিনা 110 নিয়ে বেরিয়েছি। তাতে আমি ক্যারি করছি আমার সমস্ত প্রয়োজনীয় জামা কাপড়, লাগেজ, এবং সঙ্গে কিছু ড্রাই ফ্রুটসও আছে। আর আমার মেয়ে এবং আমার স্ত্রী প্রায় দুজনার চেহারার দিক থেকে একই হাইট, তো বয়সে কম নিশ্চয়ই মেয়ে, এখন 13-14 বছর বয়স। তো এই তিনজন মিলে প্লাটিনা নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সেরকম কোনো অসুবিধাই আমার মনে হচ্ছে না। আর মনের জোর থাকলে এবং রোডে বাইক চালানোর অভিজ্ঞতা যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো কিছুই সমস্যা হয় না। তাই বলছি, বিশেষ কিছু চিন্তাভাবনা করার প্রয়োজন নেই। ঘুরতে যদি ভালোবাসেন অবশ্যই আপনি 110 সিসির বাইক নিয়ে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। খুব হাই হিলে একটু অসুবিধা হতে পারে, এছাড়া মোটামুটি পশ্চিমবঙ্গে সেরকম কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই। এখন সকাল 7:30 আর আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। যথেষ্ট ঠান্ডা লাগছে, আর সূর্য মামা পুরোপুরি তেজ দেখাচ্ছেন না, তাই ঠান্ডাটা একটু বেশি লাগছে। তো আর একটু আগিয়ে খড়গপুরের রোডে কোথাও দাঁড়াবো। সকালের ব্রেকফাস্ট কিছু করা হয়নি, ওখানে একটু কিছু খাওয়া দাওয়া করব। আমার ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অনেকেরই প্রিয় সেই চেনা রেস্তোরাঁ। তো ফেরার সময় দিক দিয়ে আসবো না, যদি এদিক দিয়ে আসতাম তাহলে নিশ্চয়ই খাওয়া দাওয়া করতাম। কি কেমন লাগছে? অনেক ঠান্ডা, আমার হাত ফ্রিজ হয়ে গেছে, ফিলিংস নেই কোনো। তোমার কি খবর? ঠান্ডা ঠান্ডা, আর সবার একই কথা, ঠান্ডা। আমাদের তো ঠান্ডাই। সেরকম ভারী কিছু ব্রেকফাস্ট হলো না, শুধু চা, বিস্কিট আর কেক এসব খাওয়া হলো। তো সামনে যদি সেরকম সুযোগ হয় তো ভারী ব্রেকফাস্ট করে নেব। আর প্রথম ভিজিট করব কনক দুর্গা মন্দির। কনক দুর্গা মন্দির শুনেছি 400 বছর পুরনো মন্দির। তো চলো, সঙ্গে থাকো, তোমরা মন্দির দর্শন করো। এখন সময় 1:05 আর আমরা পৌঁছে গেছি কনক দুর্গা মন্দির। চারিদিকে সবুজ, খুবই ভালো লাগছে। আমরা এখন কনক দুর্গা মন্দিরে এসে পৌঁছেছি। এই মন্দিরে ঢোকার কিছুটা আগেই 200 মিটারের মতো সেখানে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা গরম গরম রুটি, তড়কা আরও অনেক কিছু খেলাম। খেয়ে পেট ভর্তি করে এই মন্দিরে এলাম। তবে আমরা এসে পৌঁছেছিলাম 12:15 নাগাদ। এই মন্দিরটি ঝাড়গ্রাম জেলার চিল্কিগড়ে অবস্থিত আর 500 বছরের পুরনো।
সেই সময় রাজা গোপীনাথ সিংহ এই মন্দিরটি তৈরি করেন। আর এখানে যে মায়ের মূর্তি আছে, বিগ্রহ, সেটি তৈরি হয় রানীর চুড়ি দিয়ে, সোনার চুড়ি দিয়ে। আর এটাও শোনা যায় যে এইখানে নাকি কোনো এক সময় নরবলি হতো। তো এখন তো আর সেসব হয় না। 500 বছর আগে মানে তখনকার সময় অনেক জায়গায় অনেক রকম অনেক কিছুই হতো, যা এখন এই সমাজে হয় না। তবে সেই রীতি অনুযায়ী মানুষ বলি না হয়, এখন অন্য কিছু দ্বারা সেই রীতি পূরণ করা হয়। এই সোজা মন্দিরটি হচ্ছে ভোলে বাবার, আর এই ডান দিকে এই মন্দিরটি হচ্ছে মায়ের। চলুন ভেতর দিকে যাওয়া যাক। জয় মা, সকলের মঙ্গল করো মা। এই হোমস্টেতেই আছি। এটা হচ্ছে মাহাতো হোমস্টে, কাকড়াঝোড়। চারিদিকের পরিবেশ খুব সুন্দর। এখন রাতের পরিবেশ, এটা চারিদিক অন্ধকার। হ্যাঁ, মাহাতো হোমস্টের কিচেন। এখন সময় 7:30। আমি একটু বাইরে বেরিয়েছি আর মাদলের আওয়াজ শুনতে পাচ্ছি। দেখি, খুব সামনেই মনে হয় বাজছে। মাদলের আওয়াজ শুনে ছুটে চলে এলাম সকলে। মনে হচ্ছে সন্ধ্যাবেলাটা খুব ভালোই কাটবে। এত সুন্দর লাগছিল দূর থেকে। আমাকে করছে গো ওনাদের কাছ থেকেই জানতে পারলাম যে ওনারা এটা পৌষ পার্বণের কোনো অনুষ্ঠানের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর ওনারা দুর্গাপূজাতে কলকাতার দিকেও আসেন এনাদের এ ধরনের পারফরমেন্স করার জন্য। তো খুবই ভালো লাগছে। আর হোটেল থেকে ডাকছে টিফিনের জন্য। তোকে ছাড়ে মা, তোর মাকে বিহার। গরম গরম পকোড়া দিয়ে দিল। কি সুন্দর কিরে করছে। অভ্যাস তো আসে ভালো কেচো কিভাবে মিশে গেল মিশে গেল। দাঁড়া, রাতের অন্ধকারে বেরিয়েছি আমরা পাইচারি করতে। আর ঘর আছে। ও ঝাড়গ্রাম 62 কিলোমিটার, শিলদা বেলপাহাড়ি 22 কিলোমিটার। এদিকে এদিক দিয়ে পাহাড়, ওই একটা পাহাড় আছে, পাহাড়টাতে উঠবো। হ্যাঁ, ওখানে কিসের আছে? জঙ্গলে ছবি হচ্ছে আমাদের রুম। উপরে কাঠের ছাদ, নিচেও কাঠের ছাদ, মাটির বাড়ি। আর এই হচ্ছে বেড। পাখি ঘুমাচ্ছে না মোবাইল ঘাঁটছে। আর এই হচ্ছে রুমের পরিস্থিতি, চারিদিকে ছড়ানো ছিটানো। এই হচ্ছে আমাদের রুম। এই একটা এক্সট্রা রুম। এই দুটো রুম। আর এটা হচ্ছে সিঁড়ি, মাটির সিঁড়ি, একদম খাড়া খাড়া সিঁড়ি। এখনো ঢেকুর উঠছে, খাবো কিন্তু সকালে উঠতে টাইম তো হয়ে গেছে খাওয়ার। এই হচ্ছে বাইরের রাস্তা। চলে এলাম বাইরে। এবার রাতের খাবার খাবো, ডিনার করব, রুটি আর মাংস। দুপুরে জিজ্ঞেস করেছিল কি খাবেন, তো রুটি বললাম ঠান্ডার মধ্যে। এই আমার পক্ষীরাজ দাঁড়িয়ে আছে, প্লাটিনা 110। এই গাড়ি নেই, বেরোলাম ফ্যামিলি নিয়ে। হ্যাঁ দাও, অল্প অল্প দাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো ডিনারে মাংস আর রুটি। দুপুরবেলা বলে দিয়েছিলাম রুটি খাবো, তাই রুটি বানিয়ে দিয়েছে ভাই।
আর মাংস, সঙ্গে আলু ভাজা, ব্যাস ব্যাস। আর না না, অল্প অল্প একদম ঘরোয়া পরিবেশ। বেশ 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 একদম। চলো বন্ধুরা, খাওয়া যাক। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কাকড়াঝোড়। গুড মর্নিং। তো এখন প্ল্যান হচ্ছে, কালকে আমরা যা যা দেখতে পাইনি, মানে যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা ছিল, তা সেখানে এখানে এসে পৌঁছাতে অনেক সময় লেগে গেছিলো, তাই আজকে ওই জায়গাগুলো দেখবো, দেখে অযোধ্যা যাব। তো এখন আমাদের হোমস্টের, মাহাতো হোমস্টের বাইরের দৃশ্যটা দেখাই। কালকে দিনের ছবি দেখায়নি, রাত্রিবেলাটা দেখিয়েছিলাম তোমাদের। এখন সকালবেলার ছবি কেমন সেটা তোমাদের দেখাচ্ছি। আমার হোমস্টের ভেতরের জানলা, ঘরের জানলাটা খুলি, আর বাইরের দৃশ্য দেখো। চারিদিকে কুয়াশা, মুরগির ডাক, পাখির ডাক, একটা স্বর্গীয় অনুভূতি। সামনে মনে হয় শস্য ক্ষেত, আর সোজা পাহাড় দেখতে পাচ্ছ, আর সামনে রাস্তা। হোমস্টের জানলা দিয়ে এই দৃশ্যটা দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে বাসও যায়, বাস গাড়ি, বড় বড় গাড়ি যায়, মনে হচ্ছে এখন একটা বাস ক্রস করবে, ওই টুরিস্ট বাস। আমরা এই হোমস্টেতে থাকার একটাই কারণ, এই হোমস্টে পশ্চিম মেদিনীপুরের প্রথম হোমস্টে, যা 70 দশকে তৈরি হয়। আজকে 50-52 বছর হয়ে গেছে। তো সেই সময় যারা এইসব অঞ্চলে আসতেন ঘুরতে, তখন এই হোমস্টেতেই স্টে করতেন, আর তখন রাস্তাঘাটের এত সুযোগ সুবিধা ছিল না। তো এখন তো অনেক উন্নত হয়েছে, কিন্তু এই হোমস্টে অনেক ইতিহাস বহন করছে। আর মাটির বাড়ি থাকা সব, মানে তার অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা এই হোমস্টেতে এসেছি। অনেকে হয়তো যারা শহর অঞ্চলে থাকেন, মাটির বাড়ি কেমন বা তাতে থেকে কি আনন্দ সেটা হয়তো বোঝেন না বা জানেন না। তাই কখনো যদি মনে হয় মাটির বাড়িতে থাকবেন, গ্রামের পরিবেশে থাকবেন, একটা সুন্দর পাহাড়ি অঞ্চলে থাকবেন, তো অবশ্যই এই হোমস্টেকে প্রেফার করুন। আর এসে দেখুন, খাওয়া দাওয়া একদম ঘরোয়া আর খুব ভালো। আমি কোনো প্রমোট করছি না কোনো হোমস্টেকে, তবে আমার ভালো লাগলো, আর আমার যে অভিজ্ঞতা এখান থেকে পেয়েছি সেই উপলক্ষে আমি বললাম যে তোমরা যদি চাও অবশ্যই এসে থেকো। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, খেয়ে এবার আমরা বেরোবো। এই ভাইরা অনেক সেবা দিয়েছে আমাদের। ব্রেকফাস্টে ডিম, তরকারি আর কচুরি। আলো ওই দিকটা অন্ধকার, এদিকটা কেমন লাগছে? কালকে হোমস্টে পর্যন্ত আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো মন্দির থেকে। তো রাস্তায় আর বিশেষ রেকর্ডিং করতে পারিনি, কেননা ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, প্লাস সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে তাড়াহুড়ো করে চলে এসেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে কালকে প্ল্যান অন্যরকম ছিল, যে 2-3টে স্পট দেখে নেব, কিন্তু সেটা কালকে হয়ে ওঠেনি। তাই আজকে এখানে যা যা জায়গা আছে সব জায়গা ঘুরে দেখে নেব, এবং শেষে আমরা পুরুলিয়ার দিকে বেরোবো। তো হোমস্টে থেকে বললো এখানেই সামনে একটা ছোট্ট টুরিস্ট স্পট আছে, মানে পিকনিক স্পট, আর ওখানে ঝর্ণাও আছে। তাই এদিকে চলে এলাম দেখতে। আগে এটা দেখে নিই, তারপর বাকি যা যা আছে সব জায়গায় আপনাদের দেখাবো। চারিদিকে সবুজ মেঠো পথ, আর তার মধ্যে দিয়ে বাইক চালানো এ একটা আলাদা অনুভূতি। এখান থেকে জলটা আসছে, আর এরকম ঝর্ণার মতো জলটা বয়ে যাচ্ছে এদিক দিয়ে। সামান্য এই জল, তাতেই কত আওয়াজ, মনে যেন বিশাল ফোর্সে ঝর্ণা পড়ছে। চারিদিকে গাছপালা, খোলামেলা জায়গা। মাহাতো হোমস্টের একদম কাছে, 1 কিলোমিটারের মধ্যে এই জায়গাটা। বন্ধ।
সব জায়গায় যেতে হবে, এক জায়গায় এত দেরি করলে আমরা যাব কি করে? আমরা এখন যাচ্ছি খন্দধরণী লেক। এখানে দেখার মধ্যে এটাই গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালা, মেঠো পথ, কোথাও সিমেন্টের বাঁধানো রাস্তা, কোথাও পাথরের রাস্তা, আর কোথাও পিচের রাস্তা মিলিয়ে মিশিয়ে, আর সঙ্গে চারিদিকে বিভিন্ন ধরনের গাছ, আর বিশেষত বেল গাছ। বেল গাছের জন্যই এই জায়গা বেলপাহাড়ি নাম। সেটা অবশ্য গুগল সার্চ করে জানলাম যে বেলপাহাড়ি নামটা কেন হয়েছে। তোমরা যদি জানতে চাও তোমরাও সার্চ করে দেখতে পারো। খাদারানি লেক যাওয়ার রাস্তা এটা দিয়ে যাওয়া যাবে? তো খন্দারানি যাওয়ার জন্য 3 ধরনের রাস্তা আছে, একটা 15 কিলোমিটার, একটা 18 কিলোমিটার, আর একটা 20 কিলোমিটার। তো আমি 18 কিলোমিটার রাস্তাটা ধরলাম এই কারণে যে এই রাস্তাতে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, তো এখানের গ্রাম্য পরিবেশ কেমন সেটাও একটু উপভোগ করার জন্য। আর এই তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এখানে রাস্তাটা কেমন। এই রাস্তার কোথাও ভালো, কোথাও সিমেন্টের রাস্তা, আবার কোথাও এরকম ইট পাথরের রাস্তা। তো যাই হোক, তো এখন যাচ্ছি খন্দরানি লেক, ওখান থেকে যাব ঘাগড়া ওয়াটারফল, আর তারপরে আছে তারাফেনী ড্যাম। তো এই 3টে আজকে দেখব। এখানে এর থেকে বেশি হয়তো আরও অনেক কিছু আছে, আমার জানা নেই, তবে আজকে আমরা এই 3টে দেখব। আর গতকাল আমরা দেখেছি কনক দুর্গা মন্দির, যেটা প্রথম দিনই পুরোটা করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি খুব রাশ ড্রাইভ করিনি, আর কমফোর্টেবলি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, তাই সময় একটু বেশি লেগেছে। তো তাতে কোনো অসুবিধা নেই, মেন হচ্ছে ঘোরার উদ্দেশ্য, আর সুযোগ সুবিধা বুঝেই ঘোরাটাও ঠিকঠাক, তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। তো এখানে সব কিছু দেখে আজকে রাতেই পুরুলিয়া ঢুকবো। তো দেখছি কতক্ষণে এখানে দেখা কমপ্লিট হয়। তোমরা সঙ্গে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, যেন আরও ভালো ভিডিও করতে পারি। চেষ্টা তো সব সময় ভালো করার, আর তোমাদের দেখানোর জন্য, তোমাদেরকেও এই জীবনে আসার জন্য প্রেরণা দেওয়ার চেষ্টা করি, যে তোমরাও ঘোরো, জগৎকে দেখো, মন ভালো থাকবে। কাকু, খাদারানির রাস্তা এটা? খাদারানি লেক? আচ্ছা, আমরা প্লাটিনা নিয়ে 3জন বাইকে পাহাড়ের রাস্তায় চলেছি। টোটালি অফরোডিং হচ্ছে, এর একটা আলাদাই অভিজ্ঞতা, পুরোপুরি পিওর অফরোড। এবারে কি করে পার করব, তোমরা নেমে যাও। দাদা নামতে হবে না, ওদিক দিয়ে চলে যাচ্ছি, ওই সাইডে শুকনো আছে। আবার তো বললাম বসে পড়ো। হয়ে যেতাম। এই হচ্ছে খন্দরানি লেক, চারিদিকে গাছপালা, পাহাড়, অনেক লোক পিকনিক করতে এসছে এখানে। অনেক কাঠখড় পুড়িয়ে আসা হলো এই খন্দরানি দেখতে। আমরা গাড্রাসিনী হিলের সাইড দিয়ে এসেছি, টোটালি অফরোড করে, অফরোড করতে করতে এলাম। এবার ভালো রাস্তা দিয়ে যাব। তোর কেমন অভিজ্ঞতা হলো বল, অফরোড করে লেক দেখতে আসা?
এবার ভালো রাস্তা দিয়ে দেখবো। আর এনার সব থেকে বাজে লেগেছে অফরোড দিয়ে আসাটা। এনার গদি আলাদা সিট চাই গাড়িতে, কার্পেটের রাস্তা চাই, তবে গিয়ে একদম ইউজলেস অ্যাডভেঞ্চার পছন্দ করে না। দুদিন না না, অল্প একটু সময় লাগে, এটা 2 ঘুরিয়ে ঘন্টা ঘুরিয়ে করছে না। ওদের মেশিন হলে তাড়াতাড়ি হয়, হাতে করে। এই বাটি দেখান, বাটি তৈরি হচ্ছে দেখো চোখের সামনে, পাথর বাটি তৈরি হচ্ছে। কলকাতায় যেভাবে ঠকায় রং চং করে সিমেন্টের, সেসব কিছু নয়, চোখের সামনে বানাচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে। আমরা এখান থেকে নিলাম দুটো, সব পাথর কেটে বানানো। আমার তো খুব ভালো লাগলো খন্দরানী লেক, আর বেশি ভালো লাগলো পাথর বাটিটা কিনতে পারলাম, আর একটু চা টিফিন করলাম। আর এখন ঘড়িতে 1:05 বাজে, তো এখনও 2টো স্পট বাকি আছে। তো এখান থেকে 13 কিলোমিটার হচ্ছে ঘাগড়া ওয়াটারফল। তো সঙ্গে থাকো। এখন পর্যন্ত রাইডের মধ্যে সবথেকে ভালো লাগলো এই গ্রামের রাস্তায় চালানো, আর গাজরাসিনী হিলে একটু অফরোড করা হয়েছে, মারাত্মকভাবে অফরোড হয়েছে। এই বাইক যে এত সুন্দর অফরোডে পারফরমেন্স দেবে সত্যি মনে হচ্ছে ঠকিনি। চলো ঘাগড়া ওয়াটারফল যাওয়া যাক। কংক্রিটের জঙ্গল দেখে যখন খুব বিরক্ত হয়ে যায়, তখনই বেরিয়ে পড়ি এত সুন্দর এই দৃশ্য দেখার জন্য। তোমরা কবে আসছো কমেন্টসে জানিও। এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফল শীতের, তবে বর্ষার সময় জলের স্রোত প্রচুর। শীতের সময় ঘাগড়া ওয়াটারফল বা যে কোনো ওয়াটারফল যদি জল কম থাকে তো অতটা ভালো লাগে না। চলো, বিশেষ কিছু দেখার নেই, বেরিয়ে যাই। এটা হচ্ছে তারাফেনী ড্যাম। আমরা যে ঘাগড়া ওয়াটারফল দেখে আসলাম, জলটা ওদিক থেকে আসছে, এসে এখানে জলটা আটকানো হচ্ছে, আর এখান থেকে জলটা ছাড়া হয় এদিকে। এদিকটা দেখলে বুঝতে পারছো অনেকটা নিচু এবং জলের খুব কম জল এই চলে যাচ্ছে এদিকে। আর চারিদিকের সিনারি দেখো। এটাই হচ্ছে তারাফেনী ড্যাম। আমরা সবাই এসছি। তারাফেনী ড্যাম দেখার পরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে মাহাতো হোমস্টেতে এসে লাগেজ গুছিয়ে বেরোতে 5টা 5:15 বেজে গেছিলো। তো ওখান থেকে আমার হোটেল বাঘমুন্ডি যেখানে বুক করেছিলাম 105 কিলোমিটার, আসার পরে লাগেজ রেখে ফ্রেশ হয়ে চলে এলাম ডিনার করতে। তো ভিডিওটা একটু লম্বা হয়েছে, ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সাপোর্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, একটু ভালোবাসা দিও। নমস্কার। আর এই পর্যন্ত ট্রিপে যা খরচ হয়েছে তার হিসাবটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তো তোমাদেরও হিসাব করতে সুবিধা হবে।